হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশের নমুনা প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। তো আমি যে প্রশ্নটা দেব সেটা পুরো নতুন তোমাদের নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে তৈরি করেছি, ঠিক আছে। আর এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশের সিলেবাস নমুনা প্রশ্নপত্র একটা সেট পুরো উত্তর সহ কিন্তু আলোচনা করব। আর যেই প্রশ্নগুলো দেবো সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল, ঠিক আছে। তো চলো প্রথমে সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের সিলেবাসে আছে হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ এবং হচ্ছে পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন, এই 3টে চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে এবং অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে, ঠিক আছে। এবং এই ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 বলছে সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো, সুন্দরবন অঞ্চলের নদী মাতলা, মহানন্দা নাকি তিস্তা? তো সুন্দরবন অঞ্চলের একটা নদী হচ্ছে মাতলা। এরপর 1-2 বলছে একশৃঙ্গ গন্ডার দেখা যায়, একশৃঙ্গ গন্ডার দেখা যায় হচ্ছে জলদাপাড়ায়। নেক্সট 1-3 বলছে গান্ধীবুড়ি নামে পরিচিত, গান্ধীবুড়ি নামে পরিচিত হচ্ছে মাতঙ্গিনী হাজরা। 1-4 সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত, সীতাভোগ ও মিহিদানা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুবই কমন, সেটা হচ্ছে বর্ধমান জেলায়। এরপরে দেখো 1-5 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু। 1-6 বলছে কোথাকার মাটির পুতুল বিখ্যাত, মাটির পুতুল হচ্ছে কৃষ্ণনগর, আমাদের কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। এবারে 1-7 বলছে দার্জিলিং, পুরুলিয়া নাকি বীরভূমের পাহাড়ে চা চাষ হয়, খুবই কমন প্রশ্ন, দার্জিলিং এর পাহাড়ে কিন্তু চা চাষ হয়। এবার 1-8 বলছে পুরুলিয়ার আগের নাম ছিল, পুরুলিয়ার আগের নাম ছিল হচ্ছে কিন্তু মানভূম। তো যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন, ওকে। তো চলো 2-এর দাগেরগুলো দেখে নিই। শূন্যস্থান পূরণ। 2-1 বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বতশৃঙ্গ হলো, সবচেয়ে উঁচু বড় পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2-2 বলছে উত্তরবঙ্গের একটি নদী, উত্তরবঙ্গের একটা নদী হচ্ছে ভাগীরথী। 2-3 বলছে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। 2-4 বলছে মাস্টারদা নামে পরিচিত, মাস্টারদা নামে পরিচিত মাস্টারদা সূর্য সেন। এবার 2-5 জলপাইগুড়িতে ড্যাশ বনে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় হচ্ছে জলদাপাড়ায়। চলে যাব 3-এর দাগে। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দিতে হবে। 3-1 বলছে একটি অপ্রচলিত শক্তির নাম, অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি। 3-2 জাতির জনক নামে কে পরিচিত, জাতির জনক নামে পরিচিত হচ্ছে মহাত্মা গান্ধী বা গান্ধীজি। 3-3 বলছে ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি? তো এই আধুনিক যন্ত্রটির নাম কি? হারভেস্টার, ধান কাটা এবং ঝাড়ার জন্য ব্যবহার করা হয়। এরপর 3-4 বলছে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন হচ্ছে তিতুমির। নেক্সট 3-5 বলছে হুগলি জেলা সদর শহরের নাম কি? হুগলি জেলা সদর শহরের নাম হচ্ছে চুঁচুড়া। তারপরে হচ্ছে 3-6 আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? আজাদ হিন্দ ফৌজ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি হচ্ছে সুভাষচন্দ্র বসু। 3-7 তাপবিদ্যুৎ তৈরি করতে কি লাগে? তাপবিদ্যুৎ তৈরি করতে, এটাও ইম্পর্টেন্ট, সব প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কয়লা লাগে তাপবিদ্যুৎ তৈরি করতে। এরপর চলে যাব 4-এর দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। তো 4-1 বলছে নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী, দেখো যে সকল নদীতে সারা বছর ধরেই জলপ্রবাহ দেখা যায় তাকে নিত্যবহ নদী বলা হয়, যেমন গঙ্গা নদী, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর 4-2 বলছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? তো দেখো পুরনো যুগে নদীর ধারে সভ্যতা গড়ে উঠত, নদী থেকে পাওয়া যেত পানীয় জল, সেচের জল, যানবাহনের সুবিধা ইত্যাদি। নদী ছিল সেখানকার মানুষদের কাছে মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা কিন্তু বলা হয়, ওকে। এরপর দেখো 4-3 বলছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো। তো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবনে দেখা যায়,
এটি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে গঙ্গা নদীর মোহনায় অবস্থিত। সুন্দরবন উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বিস্তৃত। তো ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য কী আছে? প্রথম হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মাটিতে জন্মায়। সুন্দরবনে তো জন্মাই, আগেই বললাম, এবং লবণাক্ত মাটিতে, ওখানকার মাটি বেশিরভাগই লবণাক্ত। এবং নেক্সট হচ্ছে এই জাতীয় গাছের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এগুলো। এরপরে দেখো 4 বলছে সুন্দরবনের মানুষের জীবিকা কী, অর্থাৎ কী করে তারা। সুন্দরবনের মানুষেরা নানা রকম কাজ করেন। বেশিরভাগ মানুষই চাষ ও মধু সংগ্রহের কাজে নিযুক্ত। এছাড়া তারা নৌকো তৈরি করা ও চালানো, মাছ ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি কাজেও কিন্তু যুক্ত আছেন। 4 কয়লার গুরুত্ব লেখো, অর্থাৎ কয়লার কী কী কাজে ব্যবহার করা হয় বা কেন প্রয়োজন। দেখো, কয়লা হলো প্রাকৃতিক সম্পদ। কয়লা মানুষের খুবই দরকারি জিনিস। কয়লা থেকেই আমরা ন্যাপথা, গন্ধক, অ্যামোনিয়া, আলকাদ্রা, ন্যাপথলিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেনল, ক্রিওজোট, তারপরে যে টলুইন ইত্যাদি পাই। অর্থাৎ কয়লা থেকে এই জিনিসগুলো তৈরি হয়। এছাড়া কয়লা পুড়িয়েই কিন্তু আমরা বিদ্যুৎ তৈরি হয়। তো এত কিছু কিন্তু আমাদের কয়লা কাজে লাগে। এছাড়া রান্নার কাজেও কিন্তু কয়লা লাগে। ঠিক আছে, তোমরা এগুলো সুন্দর করে লিখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশের কিছু সাজেশান প্রশ্ন এবং মডেল প্রশ্ন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এখান থেকে পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। এবং আমি আরও সেট আনবো, সব সেট কিন্তু মিলিয়ে পড়তে হবে। এই সেটটা পড়লে হবে না, আরও সেট দেবো। সব সেট কিন্তু তোমরা দেখবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা যদি এই পিডিএফটা লাগে তো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, ফ্রি না, পিডিএফ আমি ফ্রি দিচ্ছি না, কারণ অনেকে SMS করছে। তো যারা পিডিএফ কিনতে চাও, ভিডিও ফ্রি, যারা পিডিএফ কিনতে চাও অবশ্যই তারা আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে, ক্লাস আর সাবজেক্ট লিখেছে, স্যার আমি এই ক্লাসের পিডিএফ কিনতে চাই, এই সাবজেক্ট। প্রতিটি পিডিএফের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা করে। ঠিক আছে, তো যারা কিনতে চাও তারা SMS করবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।